আমি তোমাকে অপমান করেছি? এটা অপমান ছাড়া কি? হ্যাঁ, এখন তো আপনার কোথাকার কোন বউকে বাড়িতে নিয়ে রেখেছেন। আপনার বেডরুমে তো এখন থেকে সেই থাকবে। আমার কোনো মান সম্মান কি আছে আপনার কাছে? বিয়ের পর থেকে চোখের সামনে প্রতিনিয়ত আপনার পরকীয়া দেখতে হয়েছে, এরপরও আপনার সাথে কিভাবে থাকি বলুন তো? সোহাগ রেগে যায়, মীরার গালটা জোরে চেপে ধরে। সমস্যাটা কি তোমার? একটা কথা একবার বললে কি বোঝো না? মীরার চোখে পানি চলে আসে। আজ যদি আমায় মেরে ফেলেন তবুও বলবো আপনি একজন দুশ্চরিত্র, খারাপ, নোংরা মানুষ। মেয়েরা, আমাকে রাখিও না কিন্তু। আমি আপনাকে ঠকাচ্ছি? হ্যাঁ, আমি তো আপনাকে ভালোবাসতে চেয়েছিলাম, আর আপনি কি করলেন? আসলে আমারই ভুল, আমার বোঝা উচিত ছিল। আপনি কখনো শুধরাবেন না। সোহাগ মীরাকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। মীরার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। সরি। সরি? সরি বললেন আর সব ঠিক হয়ে গেল? কেন এমন করছো তুমি? বুঝতে পারছেন না? হ্যাঁ, আমার উপর যেভাবে নিজের অধিকার বোধটা খাটান, এতে আমার অসহ্য লাগে। ঠিক আছে, এরপর থেকে তুমি না চাইলে আমি আর তোমার কাছে আসবো না। তা কেন আসবেন? এখন তো নতুন শরীর পেয়ে গেছেন। কি চাও তুমি বলো তো? আমি কি বাড়ি থেকে চলে যাব? এত অশান্তি আমি আর নিতে পারছি না। অশান্তি কি আমি করি? আমি কি সেটা বলেছি? আপনার বলা আর না বলায় কি যায় আসে? সতীন তো ঢুকিয়ে ফেলেছেন আমার জীবনে। সোহাগ ঘুরে মীরার সামনে আসে। তুমি কি আমি কিভাবে বললে বুঝবে বলো তো? আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমি আর আপনার সাথে থাকতে চাই না। কি চাও তুমি? ডিভোর্স। হ্যাঁ মীরা, মাথাটা খারাপ হয়ে গেছে তোমার। কি বলছো ভেবে বলছো? বিশ্বাস করো, মেয়েটিকে আমি চিনি না। এমন সময় জরিনা ড্যাং ড্যাং করে লাফিয়ে সিঁড়ি থেকে গান গাইতে গাইতে নামে। झूठ बोले कौआ काटे, काले कौवे से डरियो, मैं मैके चली जाऊंगी तुम देखते रहियो, मैं मैके चली जाऊंगी तुम देखते रहियो। জরিনা গান গাইতে গাইতে সোহাগ আর মীরার চারপাশে হাততালি বাজিয়ে বাজিয়ে ঘুরছে। আই মে, এভাবে লাফাচ্ছ কেন? মনে শোক জাগছে তো তাই। আচ্ছা সতীন আফা, আপনি কি আজই চলে যাবেন? আমি কি আপনার ব্যাগপত্র সব গুছাইয়া দিব? ভালোই হইবে, আমারও ইচ্ছে করে না সতীনের ঘর করতে। মীরা সোহাগের দিকে তাকায়। শুনছেন, এরপর আপনার সাথে থাকা যায়? সব অশান্তির মূলে তুই আই আমার সাথে। সোহাগ জরিনার হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায়। জরিনাকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তারপর মীরার সামনে এসে দাঁড়ায়। এবার খুশি হয়েছো তো তুমি? কি হলো, কথা বলো। কি বলবো? মেয়েটিকে বের করে দিয়েছে, দেখতে পেয়েছো? আমাকে দেখানোর জন্য কি বের করছেন? না। তাহলে আমাকে কেন বলছেন? সোহাগ চুপ করে থাকে, কারণ সে ভালো করেই জানে এখন কিছু বললেই মীরা আবার ঝগড়া শুরু করে দেবে। মীরা একটু আর চোখে সোহাগের দিকে তাকিয়ে পাশ কেটে চলে যায়। সোহাগ বুঝতে পারে মীরা তার উপর ভীষণ রেগে আছে, তাই দুশ্চিন্তায় পড়ে থাকে। সোহাগ অফিসে না গিয়ে বসে বসে ভাবে কিভাবে মীরার রাগ ভাঙাবে। ওদিকে মীরাও মুখ ফুলিয়ে বসে আছে, সোহাগ আর মীরার কাছে আসছে না দেখে। দুপুরে সোহাগ রান্না করছে, হঠাৎ মীরাকে কিচেনের বাইরে থেকে উকিঝুঁকি দিতে সোহাগ মীরাকে টেনে এনে পাশে দাঁড় করিয়ে রান্না করতে থাকে। রান্না করতে করতে সোহাগ মীরার সাথে অনেক কথা বলে, কিন্তু মীরা সোহাগের সাথে একটাও কথা বলে না। সোহাগ রেগে মীরাকে কিছু বলতে গেলেই মীরা তখনও ঝগড়া শুরু করে দেয়। রাইসা খাবার টেবিলে বসে তার শাশুড়ি মায়ের সাথে ফোন আলাপ করছিল। ভাইয়া ভাবির ঝগড়া শুনে ফোনটা রেখে দৌড়ে এসে দেখে ভাইয়ার মাথার উপর ময়দার কৌটা। আস্তে করে ময়দার কৌটাটা মাথা থেকে তুলতেই ভাইয়ার সারা শরীরে ময়দার গুঁড়া লেগে ভূতের মতো দেখতে লাগছে, আর ভাবি হাসছে। এটা কি করলে? বেশ করেছি। আমার উপর চিল্লাচ্ছেন কেন? আমি তোমার উপর চিল্লাচ্ছিলাম? সব সময় নিজের অধিকার খাটাবেন, সেটা হবে না। তাই নাকি? সোহাগ মীরাকে ময়দা মাখা অবস্থায় জড়িয়ে ধরে। দুজনের খুনসুটিমূলক রোম্যান্স দেখে রাইসার মনটা খারাপ হয়ে যায়। রাইসা রাইসুলের কথা ভাবতে ভাবতে সেখান থেকে চলে আসে। আর তো মাত্র কটা দিন, তারপর রাইসুলও এমন ভাবেই রাইসার কাছে থাকবে। ঠাস। আপু, একটা কাজ দিয়েছিলাম, সেটাও করতে পারলি না। আমি আবার যাবো আপু। আবার যাবি? কি করতে যাবি? সরি আপু। তুই না চলচ্চিত্রের একজন ভালো অভিনেত্রী, কেমন অভিনয় করলি যে একটা ঘন্টাও সোহাগ মির্জের বাড়িতে থাকতে পারলি না? আমাকে আর একবার লাস্ট সুযোগ দাও আপু।
আমি ঠিক মতোই অভিনয়টা করছিলাম, কিন্তু এমনভাবে বের করে দেবে সেটা বুঝতে পারিনি। বের করে দিলেই চলে আসতে হবে? আমি অনেকবার কলিং বেল বাজিয়েছিলাম, কিন্তু কেউ দরজাটা খুলছিলই না। তাই চলে আসবি। তুই অপেক্ষা করতিস। জানিস না সোহাগ মির্জা আমাদের সাথে কি কি করেছে? সব জানি আপু, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। তোকে যেটা বলেছিলাম করেছিস? হ্যাঁ আপু, আমি সোহাগ মির্জার বাড়ির নানা জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে এসেছি। গুড, একটা কাজ অন্তত করেছিস। চল গিয়ে দেখি কি করছে। মির্জা প্যালেস। দুপুরের খাওয়া দাওয়া শেষ। এটো থালা বাসন পরিষ্কার করে সোহাগ মীরাকে কোলে রুমে নিয়ে যায়। কি হলো, এখানে নিয়ে আসলেন কেন? কাল কি বলেছিল মনে নেই? কি বলেছিল? মনে পড়ছে না? না। বলেছিলে সকালে ঘুম থেকে উঠে রাইসা আর আমার জন্য চা করে দেবেন, তারপর সকালে নাস্তা বানিয়ে আমাদের সাথে ব্রেকফাস্ট করে অফিস যাবেন। দুপুরে জাস্ট 12টা বাজলেই বাড়িতে চলে আসতে হবে। নিচের হাতে রান্না করে আমাদের সাথে লাঞ্চ করবেন। তারপর একটু থালা বাসন পরিষ্কার করে 2 ঘন্টা আমার শরীরে যেখানে সেখানে এতদিন আঘাত করেছেন সেখানে ম্যাসাজ করে দেবেন। আপনি কি এখানে আমার শরীরের ম্যাসাজ করতে এসেছেন? বুঝেছো তাহলে? যান, আর লাগবে না। আপনার ওই শাস্তিটা মুকুব করে দিলাম। তা বললে তুমি শুনছি না? সারাদিন ধরে এত খাটাখাটনি করে সংসারে সব কাজ করেছে, আর তুমি কি ভাবো এখন এটুকু কাজ করতে পারবো না? সোহাগ মীরাকে নিয়ে বেছানো উঠে বসায়। এবার বলো তো, তুমি শরীরের কোথায় কোথায় আঘাত করেছি আমি? কি হলো, তাড়াতাড়ি দেখাও। তুমি যদি না দেখাও আমি মেসেজ করে কখন শুরু করব? মীরা বিছানার থেকে উঠে যায়। আপনার এসব ন্যাকামো দেখতে আমার ভালো লাগছে না। তাই নাকি? বেশি কথা বলো না, চুপচাপ বিছানা আসো। না। সোহাগ আবার মীরাকে বিছানায় বসিয়ে দেয়। মীরা আবার উঠে যায়। সোহাগ আবার বসিয়ে দেয়। মীরা আবার উঠে যায়। তারপর সোহাগ নিজেই উঠে দাঁড়ায়। বসবে না তো? ঠিক আছে। সোহাগ মীরাকে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। হাত দুটো মীরার কোমরে গুজে থুতনিটা মীরার মাথার সিটিতে ঠেকায়। আস্তে আস্তে মীরার চুলের কাছে নাকটি নিয়ে আসে। তারপর মীরার চুলে নাক ডুবিয়ে কিছুক্ষণ পর ঠোঁটের পরশ দিতে মীরার গলাতে এসে থেমে যায়। মীরার পিঠে সোহাগের হাত পড়তেই মীরা আহ করে ওঠে। তখন সোহাগ মীরাকে ছেড়ে দিতে চায়, কিন্তু মীরা সোহাগকে শক্ত করে ধরে রাখে। তাই সোহাগ আবার মীরাকে কাছে টেনে নিয়ে পিঠে আলতোভাবে হাত বুলায়। মীরা, হুম। আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি, তাই না? হুম। আর করবো না। দেখো, এখন থেকে প্রচুর আদর দেব, তোমাকে আমি সবসময় ভালোবাসে মরিয়ে রাখবো। হঠাৎ সোহাগের ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে আননোন নাম্বার। ফোনটা কাটতে যাবে মীরা বলে, আজ অফিসে যাননি? ইম্পর্টেন্ট ফোন কল হয়তো, রিসিভ করুন। সোহাগ রিসিভ করতেই ওপাশ থেকে কি সোহাগ মির্জার বউকে আদর করা হচ্ছে? সোহাগ মীরাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। কণ্ঠস্বরটা খুবই পরিচিত লাগছে। কে বলছেন? আমাকে আপনি খুব ভালো করেই চেনেন। আপনাকে বলেছিলাম না, প্রতিশোধটা তোলা থাকলো। ধরে নিন, আজ থেকে শুরু। মানে? মানেটা সময় হলেই বুঝতে পারবেন। আজ এটুকুই জেনে রাখুন, আমি আসছি সোহাগ মির্জা, খুব শীঘ্রই আসছি। হ্যালো হ্যালো। টুট টুট টুট। কলটা কেটে যায়। সোহাগের আর বুঝতে বাকি থাকে না কলটা কে করেছিল। তাই দেরি না করে ওয়াশরুমে গিয়ে খুব দ্রুত রেডি হয়ে বেরিয়ে আসে। এ কি, কোথাও যাচ্ছেন? কি হলো, কথা বলুন। এখন আমি তোমাকে কিছু বলতে পারছি না, ফিরে এসে সব বুঝিয়ে বলবো। কখন ফিরবেন? রাতে। বেশি রাত করবেন না কিন্তু। ঠিক আছে। রাইসার, তুমি সাবধানে থেকো। কলিং বেল বাজলে দরজা খুলে দিও না। আমি আসলে ফোন করব, তখন খোলো। কেন, খুললে কি হবে? এমনভাবে বলছেন যেন ডাকাত আস। শ্শ্, বেশি কথা বলো তুমি। যা বলেছি তাই করো, মনে থাকবে? হুম। মীরার কপালে একটা চুমু এঁকে দিয়ে বেরিয়ে যায় সোহাগ। মীরা আর রাইসা দুজনে রুমে বসে গল্পগুজব করছে। হঠাৎ রাইসার ঘরের জানালায় কেউ একজন ঢিল ছুঁড়ে দিয়ে চলে যায়। রাইসা এগিয়ে গিয়ে দেখে ঢিলের সাথে একটি কাগজ মোড়ানো, যাতে লেখা আছে, আমি জানি তোমার সন্তান কোথায় আছে। যদি তোমার সন্তানকে পেতে চাও, এক্ষুনি রূপসা ব্রিজের নিচে চলে আসো। রাইসা ব্যাপারটা মীরাকে গিয়ে জানায়। মীরা রাইসাকে একা যেতে দিতে চায় না, তাই দুজনে মিলেই রওনা হয়। ওদিকে মোনা, কোথায় তুমি মোনা? চিৎকার করে ডাকতে থাকে সোহাগ মোনাকে। মোনার মেজ বোন জুলি সোহাগের চিৎকার শুনে বেরিয়ে আসে। এ কি সোহাগ মির্জা, এখানে কি মনে করে আসলেন? আমার বোন কোথায় জুলি? আমার বোন? কোন বোনের কথা বলছেন আপনি? প্লিজ জুলি, বলো তোমার আপু কোথায়? আমার আপু? হঠাৎ আমার আপুকে আপনার কি দরকার পড়লো?
সেটা তোমাকে আমি পরে বলবো। এখন তোমার আব্বুকে একটু ডেকে দাও, তার সাথে আমার কিছু কথা বলার আছে। সরি, আমার আপু এখন বাসা নেই। আর যদিও থাকতো আপনার সাথে কখনোই কথা বলতে চাইতো না। কেন? কেন সেটা আবার জানতে চাইছেন? ভুলে যাবেন না সোহাগ মির্জা, আপনার জন্য আমরা আমাদের বাবাকে হারিয়েছি, ছোট বোন দিনাকে হারিয়েছি। তোমরা ভুল বুঝছো আমাকে। আমরা ভুল বুঝেছি? যেটা চোখে নিজেদের চোখে দেখেছি সেটাও কি ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল, তোমরা ভুল বুঝছো আমাকে। সেদিন আমি দিনাকে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়েছিলাম। আমি যখন চলে যাই তখন স্যান্ডি তোমাদের বাড়িতে ঢোকে। আমার পুরো বিশ্বাস সেই রাতের ঘটনার জন্য স্যান্ডি দায়ী। মিথ্যে বলবেন না সোহাগ মির্জা। দিনা নিজে আমাদেরকে ফোন করে বলেছিল আপনি ওকে ভালোবাসেন, বিয়ে করতে চান। সেদিন আপনি আমাদের বাড়িতে ছিলেন আর ওর সাথে। আমি এমন কিছু করিনি। আমি তো জানতামই না দিনা আমাকে ভালোবাসে। আমি তো শুধু ওকে বোঝাতে চেয়েছিলাম আমি মীরাকে ভালোবাসি আর মীরাকে বিয়ে করতে চাই। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে এটাই সত্যি। ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বিশ্বাস করবে, কিন্তু না, তুমিও মনের মতই আমাকে ভুল বুঝলে। আরে ও তো আমার ফ্রেন্ড ছিল, স্কুল কলেজ ভার্সিটি একসাথে আমরা পার করেছি। ও আমাকে বুঝলো না, তুমি কিভাবে বুঝবে? দিনাকে আমি শুধু ছোট বোনের মতো দেখতাম। দিনার সাথে এমন কিছু আমি কল্পনায় ভাবতে পারি না। আমি জানতামই না দিনাকে রেপ করে খুন করা হয়েছিল। তোমাদের অসুস্থ বাবাকে খুন করা হয়েছিল, কারণ নিউজটা আমি দেরিতে পাই আর পাওয়া মাত্রই ছুটে এসেছিলাম। কিন্তু তোমাদেরকে পাইনি। তোমাদের বাড়িতে আদালত কর্তৃক সিল পড়ে গিয়েছিল, ব্যবসায় ডুবে গিয়েছিল তোমার বাবার। সব ঋণ আমি পরিশোধ করি। তোমাদের বাড়িটা আমি নিলামের হাত থেকে বাঁচাই, আর তোমরা কি না? এই সবই আপনার নাটক। আমাদের কাছ থেকে আপনজনদের কেড়ে নিয়ে আবার দয়া দেখাতে কে বলেছে আপনাকে? সবে কি দয়া? আচ্ছা, তোমাদের দয়া দেখে আমার কি লাভ? আমি যদি এতই খারাপ ভাবো তাহলে কেন তোমাদের জন্য ভাববো? জুলি ভেবে দেখে। সত্যি তো, এটা তো ভেবে দেখিনি। সোহাগ মির্জার কি লাভ ছিল আমাদের উপকার করার? তাছাড়াও উনি তো আমার দিকে কখনো খারাপ নজরে তাকাননি। সোহাগ ঘুরে চলে যাচ্ছে, জুলি সোহাগকে ডাক দেয়। সোহাগ ভাইয়া, সোহাগ পিছনে জুলির দিকে ঘুরে তাকায়। ভাইয়া আমি আপনাকে বিশ্বাস করছি। এখন খুব দেরি হয়ে গেছে। মোনা আপু প্রতিশোধ নেওয়ার জন্য মীরা আপু আর রাইসাকে কৌশলে রূপসা ব্রিজে নিয়ে গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ ভাইয়া, আপু ওদেরকে মেরে ফেলবে। তোমার আপুকে আটকাও জুলি। জুলি মোনাকে ফোন করে কিন্তু ফোনটা বন্ধ পায়। মোনা আপুর ফোনটা বন্ধ ভাইয়া, আমাদেরকে ওখানে যেতে হবে। কে আপনি? আমাদের এভাবে বেঁধে রেখেছেন কেন? মোনা মীরার চুলের মুঠি টেনে ধরে। আমি কি সেটা জানতে চাস? তোর জম আমি। মীরার মাথায় হাতের বন্দুকটা দিয়ে অনবরত আঘাত করতে থাকে মোনা। প্লিজ মোনা আপু, আমার ভাবিকে তুমি ছেড়ে দাও। মারতে হয় আমাকে মারো। মরবার এত শখ তোর? ঠিক আছে, আগে তোকেই মারবো। না, আমাকে মারো, ওকে ছেড়ে দাও। না আমাকে। না আমাকে। মোনা রেগে যায়। বাস, অনেক হয়েছে। আজ তোরা দুজনেই মরবি। তোদের মৃত্যু এতটা যন্ত্রণাদায়ক হবে যে দাফন করার জন্য শরীরে একটা হাড়ও খুঁজে পাওয়া যাবে না। মোনা মীরার দিকে তাকায়। আগে তোকেই মারি। বন্দুকটা নিয়ে মীরার সামনে ধরে। তারপর 1 থেকে 10 পর্যন্ত গুনে ঘ্যাচাং করে মীরার বুকে একটা গুলি বসিয়ে দেয়। তারপর মোনা তার গুন্ডাগুলোকে ডেকে মীরাকে জাহাজে উঠিয়ে দেয় আর গুন্ডাগুলোকে বলে, যাও, গিয়ে মাছ নদীতে ফেলে এসো একে। গুন্ডাগুলো মাঝ নদীতে মীরাকে গিয়ে ফেলে দিয়ে মোনাকে ফিরে এসে জানায়। মোনা তখন একটা বিজয়ের হাসি দিয়ে চিৎকার করে বলে, সোহাগ মির্জা, আমার বোনের সাথে যা করেছিস আমি তার প্রতিশোধ নিতে পেরেছি। রূপসা নদীর মাছগুলো তোর বউকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তারপর রায়সার দিকে বন্দুকটা ধরে। জুলি এসে বন্দুকটা ধরে উপরের দিকে ঘুরিয়ে দেয়। জুলি, তুই এখানে? এ তুমি কি করছিলে আপু? প্রতিশোধ নিচ্ছিলাম। কোথাও একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে আপু। কি বলতে চাস তুই? আপু আমার মনে হয় সোহাগ ভাইয়া নির্দোষ। মোনা ঠাস করে জুলির গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তুই কি বলছিস জানিস? হ্যাঁ আপু, আমি যা বলছি ভেবেই বলছি। সোহাগ এসে রাইসার বাঁধনটা খুলে দিয়ে রাইসাকে জড়িয়ে ধরে। তুই ঠিক আছিস তো বোন? ভাইয়া। রাইসা কাঁদতে থাকে। কাঁদছিস কেন পাগলি? আমি চলে এসেছি না। মীরা কোথায়? ভাইয়া ভাবি। কি? ভাবিকে মোনা আপু। তারপর? মোনা আপু ভাবিকে। আমার এবার খুব ভয় করছে কিন্তু ছুটকি, তাড়াতাড়ি বল
কি করেছে মনে আমার মীরার সাথে? তুমি শান্ত হও ভাইয়া, আমি বলছি। কি করেছো মনে ওর সাথে? মেরে ফেলেছে। মোনা আপু ভাবিকে মেরে রূপসা নদীতে ফেলে দিয়েছে। না। সোহাগ চিৎকার করে বসে পড়ে। খুব জোরে কাঁদতে থাকে সোহাগ। এমন সময় হঠাৎ কেউ এসে তার রক্তে ভেজা নরম হাতটি দিয়ে সোহাগের কাঁধ স্পর্শ করে। সোহাগ ঘুরে দাঁড়িয়ে দেখে মীরা রক্তাক্ত অবস্থায় দুলছে। সোহাগ মীরাকে ধরতেই মীরা জ্ঞান হারিয়ে ফেলে। হে মীরা, কথা বল বলছি। কি হয়েছে তোমার মীরা? ভাইয়া ভাবির গুলি লেগেছে। এক্ষুনি ভাবিকে নিয়ে আমাদের হসপিটালে যেতে হবে, আর দেরি করো না। সোহাগ মীরাকে কোলে তুলে নিয়ে হসপিটালে যাবে। মোনা এসে সোহাগকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভেবেছিলাম তোর বউকে মারবো, বোনকে মারবো, কিন্তু না, তোর বউ বেঁচে ফিরে আসলো। তবে এখন যখন তুই এসেই গিয়েছিস, আজ নিজের হাতে তোদের সবাইকে খুন করব। দেখ মোনা, তোর রাগ আমার উপর। আমার মীরাকে তুই বাঁচতে দে। বাঁচতে দেব? তুই বাঁচতে দিয়েছিলিস আমার বাবা বোনকে? তুই ভুল করছিস মোনা। আমি ভুল করছি? আজ আমি আমার বাবা বোনের প্রতিশোধ নিচ্ছি। এখন যখন সুযোগ পেয়ে গেছি, নিজের হাতে তোকে আর তোর পরিবারকে খুন করে প্রতিশোধ পূর্ণ করব। মোনা সোহাগের দিকে বন্দুকটা ধরে যেই গুলি ছুটতে যাবে তখনই পুলিশ এসে মোনার হাতে ঘ্যাচাং করে একটা গুলি বসিয়ে দেয়। মোনার হাত থেকে বন্দুকটা ছিটকে দূরে গিয়ে পড়ে। তারপর পুলিশ মোনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। যাওয়ার সময় মোনা সোহাগকে বলে যায়, আমি আবার ফিরে আসবো সোহাগ মির্জা, তোর প্রতি প্রতিশোধ নিতে, তোকে শাস্তি দিতে। কথাটা মনে রাখিস। সোহাগ মীরাকে হসপিটাল নিয়ে যায়। মীরার শরীরে গুলি ছুঁয়ে বেরিয়ে যাওয়ার কারণে মীরা এখন বিপদ মুক্ত। মীরাকে কেবিনে শিফট করা হয়েছে। রাইসা আর সোহাগ মীরার পাশে বসে রয়েছে। আচ্ছা ভাবি, তোমাকে না নদীতে ফেলে দিয়েছিল? পালিয়েছিলাম। মানে? আমাকে জাহাজে উঠিয়ে গুন্ডাগুলো গল্প করছিল। আমি সুযোগ বুঝে সেখান থেকে পালাই। তারপর গুন্ডাগুলোর মধ্যে একজন আমাকে চিনতে পেরে পালাতে সাহায্য করেছে, আর তার সাথীদের বলে আমাকে সে নদীতে ফেলে দিয়েছে। কিভাবে চিনল ওই গুন্ডাটা তোমাকে? রাইসুলের ডাক্তারি পড়ার টাকার জন্য একদিন তার স্ত্রীকে আমি কিডনি ডোনেট করেছিলাম। ও, এসব কতক্ষণ বাদ দাও, আগে সুস্থ হও, তারপর বলবে। 20 বছর পর। হাসছিস কেন মায়া? কি করব বল? তোর এই গল্পটা শুনে আমার মুভি লাগছে। সেই তো, তোর বিশ্বাস হলো না, এই জন্যই বলতে চাচ্ছিলাম না। না না বল, তারপর কি হলো? আমি আর কিচ্ছু বলবো না। তোর বিশ্বাস হলো না তো যা ভাগ। ওই শালি, একটা গল্প শেষ না করে বাহানা শুরু করেছিস। আগে বল তারপর কি হলো? এটা গল্প না মায়া, এটা আমার মামা মামির। কি? মা আমাকে এই গল্পটা ছোটবেলা থেকেই শোনাতো। আমার মামা মামি এখন আর একসাথে থাকে না। মানে? বাদ দে ওসব কথা, এখন জলদি চল তো, অফ টাইম শেষ। দেরি করলে ডাক্তার মাহির এসে তোর ব্যান্ড বাজাবে। ওই এক যন্ত্রণা, লোকটার কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো, শুধু আমি ছাড়া। যখন তখন শুধু আমাকে জ্ঞান দেয়। কারণ তোর কাজগুলো এমন যে তোকে জ্ঞান না দিলে হয় না। জ্ঞান কি মা কম দেয়? তবুও কি ভেবে যে মেডিকেলে পড়তে পাঠালো? আমি তো অ্যাডমিশন টেস্টেও ফেল করার কত চেষ্টা করেছিলাম, কিন্তু কি করতাম? ওই মাহির বজ্জারটা এসে যে হারে খাতার উপর হুমড়ি খেয়ে পড়েছিল, বজ্জারটাকে দেখাতে গিয়ে নিজেই ফেসে গেছি। কপাল আমার, সেই ডাক্তারি পড়তেই আশা লাগলো। ওভাবে বলিস না মায়া, স্যার কত ভালো, আমাদের পক্ষে তো ভালোর জন্য। থামবি তুই? ওই বজ্জারটার হয়ে আর সাফাই গাইতে আসবি না। কে বজ্জাত মায়া? হঠাৎ মাহিরের কণ্ঠস্বর শুনে মায়া তাকিয়ে দেখে মাহির সামনে দাঁড়ানো। মাহিরের চোখ দুটো রাগে গজগজ করছে। ভয়ে মায়ার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর রুষা, ক্লাসে যাও। ওকে স্যার। দাঁড়াও মায়া, তুমি কোথায় যাচ্ছ? আপনি বললেন তো ক্লাসে যেতে। কানে কি সমস্যা আছে তোমার? কেন স্যার? আবার বলছো কেন? সরি স্যার। সরি কিসের জন্য? আর কখনো আপনাকে কিচ্ছু বলবো না। তোমার মধ্যে শিক্ষা দীক্ষার খুব অভাব। শিক্ষকদের কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানো না। স্যার আমি আসলে। কি? শোনো মেয়ে,
এটা লাস্ট, নেক্সট টাইম যেন এভাবে কোনো শিক্ষকদের নিয়ে বলতে না শুনি, মনে থাকবে? মায়া মাথা কাত করে হ্যাঁ বলে। মাহির ধমক দিয়ে আবার জিজ্ঞাসা করে, মুখে বল মনে থাকবে। জি স্যার। এবার ক্লাসে যাও। আজ সোহাগের জন্মদিন। মীরা বাড়িতে অনেক ভালো ভালো রান্না করছে, যা যা খেতে সোহাগ পছন্দ করে তার সব। রান্না শেষে মীরা খাবারগুলো নিয়ে বাইরে আসে। কিছু সুবিধা বঞ্চিত পথ শিশু বসে আছে খাবার অপেক্ষায়। তাদেরকে পাত পেরে খেতে দিয়ে শাড়ির আঁচলে চোখের পানি মুছছে মীরা। খাওয়ানোর শেষে যখন শিশুগুলো চলে যায়, মীরা দৌড়ে গিয়ে খাটের নিচে লুকিয়ে রাখা সুটকেসটা বের করে। সোহাগের ছবিটা হাতে নিয়ে কাঁদে। অনেক অসম্মান, অবহেলার অপমান নিয়ে মীরা সোহাগের বাড়ি থেকে সেদিন রাতে বেরিয়ে এসেছিল। তারপর আর নিজের আপনজন কারোর সাথে যোগাযোগ রাখেনি। মীরা সোহাগের ছবিতে হাত বুলাচ্ছে আর কাঁদছে। মীরার চোখের পানি গড়িয়ে সোহাগের ছবির ফ্রেমে পড়ছে। আপনি আমাকে ভুল বুঝলেন, এত বড় অপবাদ দিলেন আমাকে আপনি। মায়া হতো আমার আর আপনার সন্তান, কিন্তু আপনি ভাববেন না আমি কখনো মায়াকে জানতে দিব না ওর পিতৃ পরিচয়। ওর মাও আমি আর বাবাও আমি। ও কখনো আপনার কাছে নিজের পরিচয় নিয়ে যাবে না। আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন। জীবন থেকে 20টা বছর চলে গেল, এর মধ্যে এমন একটা রাত নেই আমি আমার মীরাকে নিয়ে ভাবিনি, এমন একটা দিন নেই তুমি অনুভব করিনি। তুমি আছো, তুমি ছিলে, আর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমিই থাকবে আমার জীবনে। তুমি বলতে না মীরা, আমি সত্যিই খুব পচা, নোংরা, খারাপ একটা মানুষ। সত্যি আমি তোমার যোগ্য নই। ভুল বুঝেছি আমি, ভুল বুঝে তোমার মতো একটা নিষ্পাপ মেয়েকে মিথ্যা অপবাদ দিয়েছে, আর আজ আমি তার শাস্তি পাচ্ছি। তোমাকে হারিয়ে বুঝেছি তুমি কে ছিলে আমার জীবনে। আমি জানি না আর কখনো তুমি ফিরে আসবে কিনা, বলবি কিনা ওগো আমাকে একটু ভালোবাসো, একটু আদর দিন, তবু আমি তোমার অপেক্ষায় থাকি। খুব ভালোবাসেছি তোমায়। মীরার ছবি বুকে নিয়ে কথাগুলো বলে কাঁদতে থাকে সোহাগ। হঠাৎ সোহাগের কাঁধে কারো হাত পড়ে। সোহাগ চোখের পানি মুছে তাকিয়ে দেখে বোন রাইসা ছলছল চোখে সোহাগের দিকে তাকিয়ে আছে। তুই কখন এলে ছুটকে? কে হলো, কথা বলছিস না কেন? আর কত নিজের কষ্টগুলো সবার থেকে লুকাবে ভাইয়া? কিসের কষ্ট? ভাবির ছবি বুকে নিয়ে এতক্ষণ তুমি যেই কথাগুলো বলছিলে তার সব আমি শুনেছি। এত ভালোবাসো তুমি ভাবিকে, তাহলে কেন ভাইয়া সেদিন ভাবির কথাগুলো যদি একবার শুনে নিতে, তাহলে আজ এভাবে তোমাকে কষ্ট পেতে হতো না। আমার ভাবি যে ফুলের মতন পবিত্র। খুব ভুল করেছে আমি। না, ভুল কেন বলছে, আমি যে অপরাধী। ওই মিথ্যাবাদী হাসানের কথাই তুমি সেদিন বিশ্বাস না করলে ভাবি আজ আমাদের সাথেই থাকতো। সোহাগ রাইসাকে জড়িয়ে ধরে খুব জোরে কাঁদে। ভুল করেছি রে বোন, অনেক বড় ভুল করেছি। আমার তখন মাথা ঠিক ছিল না, আর তাই তো মীরাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। শুধু আমার সিদ্ধান্তটা ওর উপর চাপিয়ে দিয়েছি। ও এখন কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। ভাইয়া কেঁদো না প্লিজ, আমি তোমাকে এভাবে কাঁদতে দেখতে পারছি না। রাইসা সোহাগকে বসিয়ে হাত এক গ্লাসে পানি ধরিয়ে দেয়। সোহাগ ডক ডক করে পানিটুকু খেয়ে নেয়। আচ্ছা রাইসা, তোর ভাবি তো জানে আমার খুব রাগ, তাহলে এভাবে কেন আমাকে ছেড়ে চলে গেল? ও কি পারতো না প্রতিবারের মতো তখন আমাকে একটু সময় দিতে, একটু বোঝাতে? ও তো জানে আমি ওর উপর যত রাগ করে থাকি না কেন, ওকে ছাড়া থাকতে পারি না। আত্মসম্মান বোধ? হ্যাঁ ভাইয়া, একটা মেয়ে তার স্বামীর সব অন্যায় সহ্য করে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারে, কিন্তু চারিত্রিক অপবাদ সেটা কখনো একটা মেয়ে সহ্য করতে পারে না। আর যদি ভাবির জায়গায় আমি হতাম, হয়তো আমিও রাইসুলকে ছেড়ে অনেক দূরে চলে যেতাম। হ্যাঁ, আমি খুব খারাপ। মীরা আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর আমি জন্মদিনের পার্টিতে সকলের সামনে, ছি, আমার ভাবতেও ঘৃণা করছে। আমি আমার নিজের সন্তানকে অস্বীকার করেছি, বলেছি মীরার গর্ভে হাসানের অবৈধ সন্তান। হাসান তার প্রাপ্য শাস্তি পেয়েছে। কিন্তু মীরা, ও তো কোনো অপরাধ ছাড়া এত অসম্মান সহ্য করেছে। ও অনেকবার আমার কাছে নিজের সম্মানটাকে ভিক্ষা চেয়েছে, বলেছে আমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। আর আমি কিনা গোটা সমাজের চোখে আমার মীরাকে এতটা নিচে নামিয়ে দিলাম। ভাইয়া শান্ত হও। কিভাবে শান্ত হব বলো? এতগুলো বছর ধরে ভেতরে ভেতরে আমার যে অপরাধ বোধটুকু করে করে খাচ্ছে, আমি যে শেষ হয়ে যাচ্ছি বোন। মীরা আমাকে পায়ে পড়ে বলেছিল, বিশ্বাস করুন আমি পবিত্র, আমার সবকিছু আপনার, আমি আপনার আমারও তো ওই হাসানকে নষ্ট করতে দেইনি। আর আমি মীরাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। অনেকবার আমাকে ডেকেছে, আমি শুনিনি। আর যখনও নেই তখন আমি কষ্ট পাচ্ছি। আমার ভেতরটা শূন্য বনভূমির মতো খা খা করছে। আমার সন্তানকে পৃথিবীর আলো দেখেছে,
নাকি আমার অংশ বলে মেরে তাকে? ছি ভাইয়া, এমন কথা বলো না। আমার ভাবি কখনো এমন কাজ করতে পারে না। যদি তাই হয় তাহলে তো এতদিনে আমার সন্তান অনেক বড় হয়ে গেছে। হুম, একদম আমাদের রুষার সমবয়সী। মীরা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। একটানে টেবিলের উপর যা ছিল রাইসুল সব মেঝেতে ফেলে দেয়। বেল বাজাতেই নার্স ডাক্তার সব ছুটে ছুটে আসে রাইসুলের কেবিনে। সব শেষ। আমার এতদিনের সব পরিশ্রম ধুলোয় মিশিয়ে গিয়েছে। এই হসপিটালটা শুধু আমার স্বপ্ন না, এর সাথে জড়িয়ে আছে আমার বোনের নাম। আর সেই নামে রাইসুল রাগান্বিত দৃষ্টিতে সকলের দিকে তাকায়। কি হয়েছে সেটা আবার জানতে চাইছেন? আপনারা এতটা কেয়ারলেস কীভাবে হতে পারেন? কি হলো বুঝতে পারছেন না? রাইসুল টিভিটা অন করে। সবাই নিউজের নিচের হেডলাইনটা পড়ে মাথা নিচু করে ফেলে। কি হলো এখন মাথা নিচু করে আছেন কেন? কথা বলুন। কে করেছে শ্যামলী বসুর অপারেশনটা? শ্যামল বসু তো 105 নম্বর কেবিনে ছিল স্যার। 105 নম্বর কেবিনের পেশেন্টের সার্জারি ডাক্তার মাহিন খান করেছে। হোয়াট? নার্স এক্ষুনি গিয়ে ডাক্তার মাহিরকে ডেকে আনুন। নার্স গিয়ে ডাক্তার মাহিরকে ডেকে আনে। হুট করে মাহির ক্লাস ছেড়ে চলে যাওয়ায় ক্লাসের সব স্টুডেন্টরা অফ টাইম পালন করছে। কেউ ক্যান্টিনে যায় তো কেউ যার যার কাজ নিয়ে ব্যস্ত। মায়া গিয়ে হসপিটালে পেশেন্টদের খোঁজ খবর নিতে থাকে। তারপর হাঁটতে হাঁটতে রাইসুলের কেবিনের কাছে চলে আসে। সেখানে অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ব্যাপারটা বুঝতে কেবিনের বাইরে উকি দেয় আর দেখে মাহির একা খাচ্ছে। রাইসুল শ্যামলী বসুর ফাইলটা মাহিরের মুখের উপর ছুঁড়ে মারে। মাহির ফাইলটা তুলে খুলে দেখে বিস্মিত হয়, কারণ রিপোর্টটা চেঞ্জ। পেশেন্টের শরীরে কোনো রোগ না থাকা সত্ত্বেও কেন আপনি অপারেশন করেছেন? স্যার, আমি রিপোর্টটা দেখে অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন সব জেনে শুনে একজন পেশেন্টকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন? আমি সেটা কখন বললাম স্যার? আমি তো বলতে চেয়েছি রিপোর্টটা আমার দেখার সময় কেউ বদলে দিয়েছে। কেউ হয়তো আমাকে ফাঁসাতে চায়। অদ্ভুত তো, কে আপনাকে ফাঁসাতে চাইবে? বিশ্বাস করুন স্যার, আমি যখন রিপোর্টটা দেখেছিলাম তখন পেশেন্টের অপারেশন হওয়াটা খুব প্রয়োজন ছিল। তাই নাকি? তা কিভাবে মানব? আপনি যা বলছেন সত্যি বলছেন? কি প্রমাণ আছে আপনার কাছে? স্যার, এখন আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে একটু সময় দিলে আমি প্রমাণ জোগাড় করে আনতে পারবো। বেশ, আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যদি আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন তাহলে আপনার থেকে ডাক্তারের লাইসেন্স কেড়ে নেওয়া হবে আর আপনাকে পুলিশেও দেওয়া হবে। ওকে স্যার। মাহিরের রাইসুলের কেবিন থেকে বেরিয়ে এসে কেবিনের সামনে মায়াকে দেখতে পায়। মায়ের তো ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে। না জানি মাহির এখন তাকে বিনা কি বলবে। কিন্তু মায়াকে অবাক করে দিয়ে মাহির একটু আর চোখে তাকিয়ে মায়ের পাশ কেটে চলে যায়। অদ্ভুত লাগলো ব্যাপারটা। লোকটা আমায় কিছু না বলেই চলে গেল। এমনটা তো আগে কখনো হয়নি। সত্যিই কি উনি অনেক বড় ঝামেলায় ফেসেছে? এখন পুরো হসপিটাল তার বিপক্ষে। কেউ ওনার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি তো জানি উনি কখনো এত বড় ভুল করবেন না। আমার পুরো বিশ্বাস আছে ওনার উপর। মায়া মনে মনে কথাগুলো ভেবে দৌড়ে গিয়ে মাহিরের সামনে এসে দাঁড়ালো। কি হলো? স্যার, আমি আপনাদের সব কথা শুনেছি। আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? কি করবে? যা আপনি বলবেন। আমার মনে হয় আপনার পাশে আমার এখন থাকাটা খুব দরকার। সরো সামনে থেকে। না। ঠিক আছে, এসো আমার সাথে। মাহির মায়াকে টেনে স্টোর রুমে নিয়ে যায়। এ কি, এখানে কেন আনলেন? মায়া মনে মনে ভয় পায়, হয়তো কথাটা বলার জন্য মায়াকে শাস্তি দেবে। ভয়ে মায়ের কপালে ঘাম চলে আসে। মাহির মায়ের হাত দুটি শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে। কি সাহায্য করবে তুমি আমার? মাহির মায়ের দিকে মুখটা এগিয়ে নিয়ে আসে। মায়া লজ্জা লজ্জা মুখ করে বলে, কি করছেন আপনি? মাহির মায়ার এক হাত ছেড়ে দিয়ে স্টোর রুমের লাইটটা অন করে। লাইট অন হলে মায়া চোখটা তুলে মাহিরের দিকে তাকায়। তখন মাহির মায়ার আর একটা হাত ছেড়ে দিয়ে মায়াকে ধাক্কা দিয়ে দূরে সরে যায়। কি করবো ভেবেছিলে? শোনো মেয়ে, তোমাকে আমি বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবা মাকে খুশি করতে। তাছাড়া তোমার মতো একটা পিতৃপরিচয়হীন মেয়েকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর কখনো স্ত্রী হওয়ার কথা মনেও করো না, মানুষ জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। এটা আমার প্রফেশনাল প্লেস, মনে থাকবে কথাটা? বলো মনে থাকবে?
হুম, মনে থাকবে। গুড। এখানে শ্যামলী বসুর সেই নকল ফাইলটা পাওয়া যেতে পারে। সাহায্য করতে চেয়েছিলে না, এখন খোঁজো। এখানে তো অনেক ফাইল, কোথায় খুঁজবো? তা আমি জানি না। এই আমি বসলাম, তুমি খুঁজে এনে আমার কাছে দাও। একটা চেয়ার টেনে এনে মাহির পায়ের উপর পা তুলে বসে পড়ে। মায়া 2 ঘন্টা ধরে স্টোর রুমে শ্যামলী বসুর ফাইলটি খুঁজে চলেছে, আর মাহির আর চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। একটা মুহূর্ত মায়াকে স্থির থাকতে দিচ্ছে না। এদিকটায় খোঁজো, ওদিকটায় খোঁজো, পায়ের উপর পা তুলে হুকুম করে চলেছে। মায়া চেয়ার নিয়ে উপরের তাকের ফাইলগুলো নামাতে চেষ্টা করে। হাতটি উঁচু করে ফাইলগুলো নামাতে গেলেই পুরনো ফাইলগুলোর ভেতর থেকে কিছু ছোট ছোট তেলাপোকা বেরিয়ে এসে মায়ার হাত বেয়ে কামিজের মধ্যে ঢুকে যায়। মায়া চিৎকার করে লাফাতে লাফাতে চেয়ার থেকে নেমে মাহিরের সামনে এসে কামিজ পরতে থাকে, ঝাড়তে থাকে। আ মায়ের খপ করে মায়াকে ঠেলে পাশের দরজাটার সাথে মিশিয়ে মায়ের মুখটা হাত দিয়ে চেপে ধরে রাখে। সমস্যাটা কি তোমার? এইভাবে চিৎকার করছো কেন? মায়া মাহিরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তোতলাতে তোতলাতে বলে, তেলাপোকা। হোয়াট? তেলাপোকা মায়ের কামিজের মধ্য পিঠের দিকে চলে যায়। মায়া উল্টো ঘুরে মাহিরকে ইশারায় দেখায় সে যে হাত পাচ্ছে না। মাহির দেখে খেয়াল করে, হ্যাঁ সত্যিই মায়ের কামিজের মধ্যে কিছু একটা দৌড়াদৌড়ি করছে। তাই আর কিছু না ভেবেই মাহির মায়াকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। মায়ের ঘরের উপর থেকে আলতো করে চুলগুলো সরিয়ে দিয়ে কামিজের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। তারপর হাতিয়ে তেলাপোকা ধরে বের করে আনে। আচমকা মাহিরের এমন আচরণে মায়া হতভম্ব হয়ে যায়। গলা থেকে কোনো শব্দ বের হয় না। মাহিরও বুঝতে পেরে মায়ার থেকে অনেকটা দূরে সরে দাঁড়ায়। পাশের পড়ে থাকা অনেকগুলো ফাইলগুলোর মধ্যে চোখ যেতেই শ্যামলী বসুর নামটা দেখে ফাইলটা টেনে তোলে মাহির। পেয়েছি। এক্ষুনি ফাইলটার থেকে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট বের করতে হবে, তাহলেই জানা যাবে হসপিটালের আর কে কে ফাইলটা স্পর্শ করেছে। আর এই হসপিটালের এমন কে আছে যে আমাকে ফাঁসাতে চায়? আপনাকে কেউ কেন ফাঁসাতে চাইবে? সেটা জেনে তোমার কি কাজ? যাও এখান থেকে। মায়া মুখটি ফ্যাকাশে করে চলে যাবে বলে স্টোর রুমের দরজাটা খুলছে, যা জ্যামে আটকে আছে। কি হলো? যেতে বলেছি না তোমাকে? স্যার, দরজাটা খুলতে পারছি না। একটা দরজা খুলতে এতক্ষণ? চোখ পাকিয়ে মায়াকে সরতে বলি। মাহির দরজাটা টেনে সত্যি খোলা যাচ্ছে না। ও শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি স্যার? দরজাটা একবার বন্ধ করলে বাইরে থেকে ধাক্কা না দিলে খোলা যায় না। তাহলে এখন কি হবে? জানি না, আমার ফোনটা কেবিনে রেখে এসেছি, নইলে স্নিগ্ধাকে ফোন করতাম। সমস্যা নেই স্যার, আমার কাছে ফোন আছে। আমি এক্ষুনি রুষাকে ফোন করে আসতে বলছি। মায়া রুষাকে ফোন করে। রুষা ফোনটা রিসিভ করে হ্যালো বলে, আর কিছু বলার আগেই মায়ের ফোনটা বন্ধ হয়ে যায়। মায়া হ্যালো হ্যালো করে তাকিয়ে দেখে ফোনটা বন্ধ। কি হলো? ফোন চার্জে নেই, বন্ধ হয়ে গেছে। সারাদিন ফোনে কি এমন করো যে চার্জ থাকে না? প্রচন্ড বকা খায় মাহিরের কাছে মায়া। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। মায়া অন্ধকারে খুব ভয় পেয়ে চিৎকার করে মাহিরকে জড়িয়ে ধরে। এই মেয়ে, কি হচ্ছে কি? ছাড়ো আমাকে। না স্যার, প্লিজ ছাড়তে বলবেন না আমাকে। আমি অন্ধকারকে ভীষণ ভয় পাই। ন্যাকামো হচ্ছে, ছাড়ো বলছি। আপনি পরে দরকার হলে আমাকে 2-4টা চড় বসিয়ে দিয়েন, আমি তবুও এখন আপনাকে ছাড়তে পারবো না। ফায়দলামো করছো কিন্তু তুমি, ছাড়ো। বললাম তো না। মাহির মায়াকে দূরে সরিয়ে দেয়। মায়া আবার মাহিরের বুকের সাথে মিশিয়ে যায়। আমি কিন্তু এবার রেখে যাচ্ছি। আপনি রাগলেও আমার এখন কিচ্ছু করার নেই। তাছাড়াও আমি আপনার স্ত্রী, আমার সাথে আপনি এমনটা করতে পারেন না। মায়া মাহিরকে আরো জোরে জাপটে ধরে। তুমি অনেক বেয়াদব হয়ে গেছো, তোমাকে মায়ের দেওয়া উচিত, না হলে শুধরাবে না। মারুন, তবুও আপনাকে আমি এখন ছাড়তে পারবো না। আমি আমার স্বামীকে ধরেছি, আর বিদ্যুৎ না আসা পর্যন্ত এভাবেই থাকবো। আপনার যা করার বিদ্যুৎ আসলে করবেন। দুম করে আলো জ্বলে ওঠে। মায়ার চোখ দুটি অন্ধকারের ভয়ে এখনো বন্ধ হয়ে আছে। মাহির দেখে বিদ্যুৎ আসার পরও মায়া তাকে ছাড়ছে না। মাহিরের অসহ্য লাগে ব্যাপারটা। মায়াকে ডিজের থেকে ছাড়িয়ে নিয়ে মায়ের চোখ বন্ধ পেয়ে ঝাঁকাতে থাকে। মায়া চোখ খুলে দেখে বিদ্যুৎ এসেছে, আর মাহিরের দিকে তাকিয়ে দেখে মাহিরের চোখ রাগে গজগজ করছে।
আজ মায়ার রক্ষা নেই। মাহির তো মায়াকে স্ত্রী হিসেবে মানে না, তাহলে মায়া কেন বারবার নিজের অধিকার বোধটা জানান দিতে যাবে? মায়াকে টেনে সামনে নিয়ে আসে মাহির। ইচ্ছে করছে কফি একটা থাপ্পড় বসিয়ে দিই। বেয়াদব মেয়ে কোথাকার, সভ্যতা বলতে কিচ্ছু শেখোনি। আমি কি সত্যি কোনো ভুল করেছি? আবার জানতে চাও? আজ তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। একে তো এখানে আটকে আছি, বেরোবার উপায় খুঁজবো, তা না যত সব। মাহিরের এমন কথা বলার পর মায়া কেঁদে ওঠে, জোরে চিৎকার জুড়ে দেয়। বাঁচাও বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। এই চিৎকার করছো কেন তুমি? কেউ এখানে আমাদের দেখলেই কেলেঙ্কারি হয়ে যাবে। কেউ কি আছো? বাঁচাও। আমি বলছি থামো। এতক্ষণে মায়ের চিৎকার শুনে কেউ একজন এসে পড়েছে। সে দরজা খুলতে গেলে মায়ের কানে আওয়াজ আসে। সাথে সাথে মায়া মাহিরকে ঠেলে দরজার পিছনে লুকিয়ে দিয়ে নিচে বসে পড়ে। ডাক্তার নাহিদ এসে মায়াকে এখানে এমনভাবে বসে থাকতে দেখে অনেক অবাক হয়ে যায়। ডাক্তার নাহিদ মায়ের পাশে বসে। এ কি মায়া, তুমি এভাবে এখানে বসে আছো কেন? মায়া চোখের ইশারায় মাহিরকে চলে যেতে বলে। মায়ের স্টোর রুম থেকে বেরিয়ে বাইরে গিয়ে উকি দিয়ে দেখে কি করতে চাইছে মায়া। একটা বিড়ালের পেছনে ছুটতে ছুটতে এখানে এসে পড়ে গেছি, কিছুতে উঠতেই পারছি না স্যার। ডাক্তার নাহিদ মায়ের পা ভালোভাবে নাড়িয়ে চারিদিকে দেখে। না, তোমার পা তো ঠিক আছে। ঠিক আছে তাই না, কিন্তু আমি তো উঠতেই পারছি না স্যার। সামান্য মোচ হয়তো ঠিক হয়ে যাবে। ও তাহলে ঠিক আছে। খুব কি ব্যথা করছে মায়া? হুম। আমি কি তোমাকে হেল্প করব? মায়া দরজার দিকে তাকিয়ে দেখে মাহির এখনো আছে। মায়া চোখের ইশারায় মাহিরকে বারবার চলে যাওয়ার ইঙ্গিত দেয়। হেল্প করবেন? করুন স্যার। ডাক্তার নাহিদ মায়াকে কোলে তুলে উঠাতে চায়। মাহির দেখে মনে মনে বলে, এই মেয়ে কখনো শুধরাবার নয়। তারপর চোখ পাকিয়ে মায়ের দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে যায় মাহির। মায়া মাহিরের যাওয়ার পানে তাকিয়ে থেকে এক লাফে উঠে দাঁড়ায়। থাক স্যার, আমার পা একদম ঠিক হয়ে গেছে। এই দেখুন, আমি নাড়াতে পারছি, এখন হাঁটতেও পারবো। মায়া স্টোর রুম থেকে বেরিয়ে যায়, আনমনা হয়ে হাঁটতে থাকে। রুষা এসে মায়াকে ডাক দেয়। মায়া খেয়াল করে না। হসপিটাল থেকে বেরিয়ে ইজি বাইকে উঠে রুষা দৌড়ে মায়ের কাছে আসার আগেই মায়া চলে যায়। যা, বলতেই পারলাম না। হাদিস পার্কে শহীদ মিনারের সিঁড়িতে অসংখ্য কষ্ট বুকে নিয়ে বসে আছে আবির। মায়া এসে আবিরকে ডাকে। আবির। মায়ের ডাক শুনে আবির কেঁপে ওঠে, আবার মনে মনে খুশিও হয়। মায়া যেন আবিরের প্রাণ। এতদিন পর মায়ার মুখে নিজের নামটি শুনে আবিরের হারানো সেই মুহূর্তগুলো আবার চোখের সামনে ভেসে আসে। একটা মানুষ কত চেষ্টা করত আবির মায়ের মুখে একটাবার ভালোবাসি শব্দটা শোনার, কিন্তু মায়ার সেই এক কথা, বিয়ের আগে নো প্রেম নো ভালোবাসা। মায়া শুধু আবিরকে এড়িয়ে চলত, যার কারণ আবিরের জানা ছিল না। তারপর একদিন আবির মায়াকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাবা মাকে নিয়ে চলে যায় মায়ার বাড়িতে। বিয়ে ঠিক হয়, তবুও মায়া আবিরের থেকে দূরত্ব বজায় রাখে। তবে কেন আবিরের থেকে দূরে থাকতে মায়া সেই উত্তরটা আবিরের সামনে বিয়ের দিন আসে। কিন্তু সেদিন বাবা মাকে খুশি করতে গিয়ে আবির বিয়ের আসর ছেড়ে চলে যায়। আর যখন ফিরে আসে তখন খুব দেরি করে ফেলে। মায়াকে বিয়ে করে নিয়ে যায় মাহির আবিরের সাথে অনেক দূরে। বিয়েটা কিভাবে হলো, মায়া কেমন আছে, কিছুই আবির জানতো না। তবে যেদিন জানতে পারলো সেদিন থেকে আবিরের মনে একরাশ আশার কিরণ জেগে উঠল। আবির উঠে দাঁড়িয়ে ধীর পায়ের গতিতে মায়ার সামনে আসে। ছলছল চোখ দিয়ে মায়ের মুখপানে এক দৃষ্টিতে চেয়ে থেকে ভাবে, এই সেই মায়া যা ভেতর থেকে টানে অনবদ্য। কেন রেখেছিলেন আমাকে? তোকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল তাই। আমাকে দেখার অধিকার আপনি অনেক আগেই হারিয়েছেন। বিশ্বাস করো মায়া, আমি তোমাকে এখনো খুব ভালোবাসি। আর আমি আমার স্বামীকে ভালোবাসি। কিন্তু সে তো তোমাকে ভালোবাসে না, একদিন বাসবে। কখনো বাসবেও না, কারণ সে স্নিগ্ধাকে ভালোবাসে। সব খোঁজ খবর নিয়েই এসেছেন দেখছি। না মানে? থাক, আর বলতে হবে না। আমি জানি আমার স্বামী কাকে কতটা ভালোবাসে, সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। কিন্তু মায়া, আমারটা আমি বুঝে নেব। আশা করছি দ্বিতীয়বার আমার সাথে আর কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। বলেই মায়া উল্টো ঘুরে চলে যায়। আর মায়ার
যাবার পানে আবির তাকিয়ে থাকে অনেকক্ষণ। আবিরের যে কোনো অধিকার মায়ার উপরে নেই, তাহলে কিভাবে আটকাবে? মায়া বাড়ি ফেরার আগে মাহির এসে বসে আছে, সোফায় বসে বসে পা নাচাচ্ছে আর ভাবছে মায়াকে কিভাবে শাস্তি দেওয়া যায়। এত বড় সাহস আমার সামনে ডাক্তার নাহিদের কোলে উঠতে চাওয়া। ওকে তো এসেছে নবাব নন্দিনী, ওকে আজ কিছু একটা করতেই হবে। মাহির দরজাটা খুলেই মায়াকে কোলে তুলে নেয়। আচমকা মাহিরের এমন আচরণে মায়া বিস্মিত হয়ে মাহিরের মুখের দিকে তাকিয়ে থাকে। মাহিরের বাবা মাও ব্যাপারটা দেখে মুচকি মুচকি হাসে। মায়াকে রুমে নিয়ে গিয়ে খাটের উপরে ফেলে দেয় মাহির, তারপর বলে, তোমাকে মেরে মেরে সোজা বানানো উচিত। মানুষের কোলে ওঠার এত শখ? আপনি তো নিজেই উঠালেন। আর একটাও কথা বলবে না, পিয়াদব মেয়ে। মায়া কিছু বুঝে উঠতে পারে না, শুধু মুখ কালো করে মাহিরের দিকে তাকিয়ে থাকে। আমি কখনো কোনো মেয়ের গায়ে হাত তুলিনি, কিন্তু আজ ইচ্ছে করছে তোমাকে পিটিএস শাস্তা করতে। দেখুন, আপনি সবসময় আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা কি তুমি আমাকে শিখিয়ে দিবে? আমি সেটা বলিনি। তা কি বলেছ? কিছু না। তোমাকে সত্যিই আমার মারতে ইচ্ছে করছে। লাজ লজ্জা কিচ্ছু তোমার মাঝে নাই। আমার সামনে বলো ডাক্তার নাহিদের কোলে উঠবা। ওহ, এই জন্য? আসলে ওটা তো ওটা কি? তখনই মাহির ফোনটা বেজে ওঠে। মায়া কিছু বলতে যাবে, মাহির মায়াকে থামিয়ে দিয়ে ফোন রিসিভ করে। হ্যাঁ স্নিগ্ধা, বলো। আরে বাবা, তুমি যে ড্রেসটা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে। হ্যাঁ, আমি আসছি, 10 মিনিটের মতো সময় লাগবে। ওকে, রাখছি, বাই। মাহির ফোনটা রেখে মায়ের দিকে তাকায়। তোমাকে আমি পরে দেখে নিব বলে মাহির চলে যেতে লাগে। মায়া পেছন থেকে বলে ওঠে, কোথাও যাচ্ছেন? মায়ের পিছনে ফিরলে মায়া মাহিরের রাগী চোখ দুটো দেখে ভয়ে ভয়ে বলে, না মানে আপনি তো স্নিগ্ধা ম্যামের সাথে বের হবেন। বাবা মা যদি জিজ্ঞাসা করে কি বলবো? মায়া মাহিরকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে, ঠিক আছে, আমি বলে দেব ইমার্জেন্সি পেশেন্ট দেখতে হসপিটালে গেছেন। মাহির এগিয়ে এসে মায়ের হাতটা ঘুরিয়ে পেছনের দিকে শক্ত করে চেপে ধরে। তোমার সমস্যাটা কি বলো তো? শুধু কি মিথ্যা বলতেই শিখেছ? না, আমি আসলে থাক, তোমার মুখ থেকে আর কোনো কথা আমার শুনতে ইচ্ছে করছে না। আমি স্নিগ্ধার সাথে রাইসুল স্যারের বাসায় যাচ্ছি, মির্জা প্যালেসে। তার শালার জন্মদিনের পার্টিতে। বাবা মাকে সেটাই বলো। মায়া মাথা কাত করে হ্যাঁ বোধক উত্তর দিলে মাহির হাতটি ছেড়ে দিয়ে চলে যায়। মায়া ফোনটা চার্জে লাগিয়ে অন করে ওয়াশরুমে যায়। এর মধ্যে রুষার অনেকগুলো মিসড কল। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুষাকে ফোন করলে রুষা মায়াকে পার্টিতে যাওয়ার কথা বলে। মায়া প্রথমে না করে দেয়, কিন্তু পরে কিছু একটা ভেবে রাজি হয়ে যায়। এরপর শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে চলে যায় মির্জা প্যালেসে। চলো না মামা, সবাই তোমার জন্য ওয়েট করছে। তুই কি পাগল হয়ে গেলে মা? এই বয়সের জন্মদিনে কেক কাটবো? তুমি যাবে কিনা তাই বলো। তোরা যা করবি কর, আমাকে প্লিজ ডাকিস না। দেখো, তোমার জন্যই এই পার্টির আয়োজন করেছি, এখন তুমি না করলে হবে না। রাইসুল, বোঝাও তোমার মেয়েকে। কি বুঝবো ভাইয়া, আপনাদের ব্যাপার আপনারাই বুঝে নিন। এর মধ্যে আমাকে কেন টানছেন? প্লিজ মামা, তুমি সারা দিন মামির ছবি নিয়ে এইভাবে পড়ে আছো, এখন তো একটু বাইরে চলো। আজ আমাকে একটু একা থাকতে দে মা। তাহলে তুমি যাবে না তো? না। ঠিক আছে, আমার কথা তুমি শুনলে না তো? আমি কালই হোস্টেলে চলে যাব, থেকো তুমি একা। তোকে নিয়ে আর পারি না, চল। তবে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আগে চলো তো, সেটা পরে দেখা যাবে। পার্টির এক কোণে বসে আছে মায়া। এদিকে সবাই পার্টিতে মেতে আছে। চারিদিকে হই হুল্লোড়, কেমন যেন একটা অন্যরকম পরিবেশ। এতটা গান বাজনার জাঁকজমক পরিবেশের মধ্যে মায়া আগে কখনো আসেনি। কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে, আবার ভালোও লাগছে। আচ্ছা, এই বাড়িটা তো সোহাগ নেচার, এই শহরের অনেক বড় বিজনেসম্যান সে। মা তো তার নাম শুনতেই ফ্যান। ইস রে, আজ যদি মা থাকতো। যাই হোক, যে জন্য আসা, সোহাগ মির্জার সাথে কয়েকটি ছবি তুলে বড় করে বাঁধিয়ে মাকে পাঠিয়ে দেব। মা যা খুশি হবে না। উফ, আমার তো তরই সইছে না, ইচ্ছে করছে এক্ষুনি মায়ের সেই খুশি হওয়া মুখটা দেখি। হঠাৎ পার্টির সবগুলো লাইট অফ হয়ে যায়। সবাই সামনে তাকায়। একটি আলো এসে সোহাগের উপরে পড়েছে। পুরো অনুষ্ঠানের সবার নজর সোহাগের দিকে। সোহাগ সিঁড়ি থেকে নামছে আর সবাই হাততালি দিচ্ছে। মায়াও সবার দেখা দেখি জোরে জোরে হাততালি দিতে থাকে। সোহাগ নিচে নেমে আসলে সবাই হাততালি বাজানো শুরু করে দেয়।
বন্ধ করে দেয়। আর মায়ের হাত এখনো তালি বাজিয়ে যাচ্ছে। সোহাগ আস্তে করে হেঁটে মায়ের কাছে এসে দাঁড়ায়। আলোটা গিয়ে সোহাগ আর মায়ের উপরে পড়ে। সবার দৃষ্টি এবার সোহাগ আর মায়ের দিকে। সোহাগের কেমন জানি মায়াকে খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে খুব কাছের আপন কোনো এক সত্তা। মায়ের মুখটাও যেন খুবই পরিচিত, একদম মীরার মতো তাকানোর অঙ্গভঙ্গি, আর চোখটা হুবহু মীরার। কে তুমি? সাথে সাথেই পার্টির সবগুলো লাইট জ্বলে ওঠে। রোষা এসে মামার হাত ধরে বলে, আরে মামা, ই আমার বেস্ট ফ্রেন্ড মায়া। এবার আসো তো, কেক কাটবে। সবাই সেই কখন থেকে ওয়েট করছে। রোষা সোহাগকে টেনে নিয়ে যায় কেকের কাছে। মায়াকেও ডাকে। কি হলো মায়া, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। মায়া এদিক ওদিকে তাকিয়ে মাহিরকে কোথাও খুঁজে পায় না। তারপর এসে সোহাগের পাশে দাঁড়ায়। সোহাগ কেক কেটে অচেতন ভাবে মায়ের মুখের কাছে ধরে। মায়া হাঁ করে যেই কেকের টুকরাটা মুখে দিতে যাবে, ওপাশ থেকে, এ কি মামা, আমি তো এই পাশে। ও সরি, ভুল হয়ে গেছে। সোহাগ আর রুষার মুখে কেকের টুকরোটা দিলে মায়ের মনটা খারাপ হয়ে যায়। মনে মনে ভাবে, রুষা কত ভাগ্যবতী যে কিনা বাবার সাথে মামার ভালোবাসাটাও পেয়েছে। কত হাসি খুশি ভালোবাসা আর কেয়ারিং এ ভরপুর এই পরিবারটা, যেখানে সব আছে। ইস, এরকম একটা পরিবার যদি আমারও থাকতো, তাহলে হয়তো আজ সমাজের মানুষের এত অবহেলা সহ্য করতে হতো না। এমন সময় রুষা এসে মায়ের মুখের মধ্যে কেকের একটা টুকরো ঢুকিয়ে দেয়। কি রে মুখ পুরি, ওভাবে মুখ পুড়িয়ে থেকে কি ভাবছিস? কিছু না, ভাবছিলাম তোর মামার সাথে কয়েকটি ছবি তুলবো। তোল, তোকে কে বারণ করেছে? না, কেউ বারণ করেনি, কিন্তু তোর মামা যদি না বলে দেয়? তুই যা গল্প শুনিয়েছিলি, আমার তো দেখেই ভয় লাগছে। যদি চট থাপ্পড় কিছু একটা বসিয়ে দেয়। কে কাকে মারবে? মীরা তাকিয়ে দেখে সোহাগ সামনে দাঁড়ান। আপনি মারবেন? মানে? হ্যাঁ, আমি রুষার কাছে শুনেছি খুব মারতেন আপনি আপনার স্ত্রীকে। মায়ের এমন কথা শুনে সোহাগের মাথাটা নিচু হয়ে যায়। মায়া আবার বলে, কিন্তু খুব ভালোবাসতেন, একদম সিনেমার হিরোদের মতো। সোহাগ মায়ের এই কথাটা শুনে হেসে দেয়। তাই বুঝি? তুমি কিভাবে জানলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি? কেন আঙ্কেল, আমি কি মিথ্যা বলেছি? আপনি ভালোবাসেন না আপনার স্ত্রীকে? হুম, বাসি তো। এভাবে মায়া আর সোহাগের ভেতর কথা শুরু হয়। অনেক কথা হয় দুজনের মধ্যে, কিন্তু কেউ জানে না দুজনের মাঝে থাকা রক্তের সম্পর্কের কথা। কথা বলতে বলতে মায়া কয়েকটা ছবিও তুলে নেয় সোহাগের সাথে, মাকে পাঠাবে বলে। অতঃপর মায়া পুরো পার্টিতে মাহিরকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও না আছে মাহির আর না আছে স্নিগ্ধা। রাত 2টা বাজে, মায়ার চোখে এখনো ঘুম নেই। মাহিরটাও বাড়িতে ফেরেনি। বিছানায় শুয়ে মায়ার মনে মাহিরকে নিয়ে চিন্তা আসে। আচ্ছা, উনি তো আমার আগেই বের হয়েছিল, তাহলে পার্টিতেও গেল না, বাসায়ও ফিরলো না। মানুষটা গেল কোথায়? তবে কি উনি আজ রাতে ফিরবেন না? স্নিগ্ধা ম্যামের সাথেই রাতটা থাকবেন? না, এ আমি কি ভাবছি? উনি ঠিক চলে আসবে, মুখে যাই বলুক উনি শুধু আমাকে ভালোবাসে, শুধুই আমাকে। আমি ছাড়া উনি আর কারো হবে না। আমি ওনাকে বিশ্বাস করব, যে বিশ্বাস ওনাকে একদিন আমার কাছে ঠিক ফিরিয়ে আনবে। উনি আমার, শুধুই আমার। আমি ওনাকে এতটা ভালোবাসা দেব যতটা ভালোবাসা কেউ কাউকে কোনোদিনও দিতে পারে না। সে ভালোবাসার জোরেই ওনাকে আমার কাছে ফিরে আসতেই হবে। চিন্তায় ঘুম আসে না মায়ার, তাই বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। এই 1 ঘন্টা মায়া এভাবে দাঁড়িয়ে আছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 3টা। এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ে। মায়া শব্দ শুনে দরজাটা খুলে দিতেই মাহির এসে মায়ের উপর ঢুলে পড়তে যায়। মায়া মাহিরকে শক্ত করে ধরে। কি হয়েছে আপনার? এরকম কেন করছেন? মাহির বিড়বিড় করে বলতে থাকে, ও নষ্ট মেয়ে না, ও নষ্ট মেয়ে না। মায়া কিছু বুঝে উঠতে পারে না। মাহিরকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। মাহিরের পায়ের জুতো খুলে শার্ট খুলতে যায়। তখন শার্টের পরিবর্তে অনেকগুলো ছবি দেখতে পায়। ছবিগুলো আবির আর মায়ার আজকে বিকালে হাদিস পার্কে দেখা করতে গেলেই কেউ হয়তো লুকিয়ে তুলেছে। মায়া মাহিরের গায়ে কোমরটা টেনে দিয়ে আবিরকে ফোন দেয়। হ্যালো মায়া, কেমন আছো? আপনাকে বলেছিলাম না আমার সাথে দ্বিতীয়বার যোগাযোগ রাখার চেষ্টা করবেন না? তারপরও কেন এমন করেছেন? কি করেছি আমি? কি করেছেন সেটা বুঝতে পারছেন না? না। আজ বিকালে আপনার সাথে আমি যখন দেখা করেছিলাম, সেই সময়ে কাউকে দিয়ে আমার আর আপনার কথা বলার কিছু ছবি তুলিয়েছেন। আমার চরিত্র খারাপ প্রমাণ করতে চান? কি বলছো এসব? ঠিকই বলেছি। এত নিচে নেমে গেছেন আপনি? তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে মায়া।
আমি এমন কিছুই করিনি। মিথ্যা বলবেন না, আপনার সব চালাকি আমার জানা আছে। এসব করলে কখনো আপনার জীবনে আমি ফিরে যাব না, শুনে রাখুন। বলেই ফোনটা কেটে দেয় মায়া। টুট টুট টুট। হ্যালো মায়া, মা, তুমি আমাকে ভুল বুঝলে মায়া। আমি এমন কিছুই করিনি যাতে তোমার অসম্মান হয়। আমি জানিও না কে এটা করেছে, তবে আমার মন বলছে সে ঠিকই করেছে। তোমার মতো একটা মেয়েকে কখনোই ডাক্তার মাহির খান ডিজার্ভ করে না। আবিরের সাথে কথা বলার পর মায়া পিছনে ঘুরে দেখে মাহির বসে আছে, নেশাগ্রস্ত অবস্থায় ঝিমাচ্ছে, আর মিটমিট করে চেয়ে মায়াকে হাতের ইশারায় কাছে ডাকছে। মায়া কাছে গিয়ে দাঁড়ালে মাহির এক টানে মায়ের হাত ধরে টেনে নিজের কোলের উপর বসায়। তারপর থুতনিটা মায়ের ঘাড়ে রেখে বলে, ওই আবির চৌধুরী তোমার প্রেমিক তাই না? ওর সাথেই তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তুমি এখন ওকেই ভালোবাসো? এসব কি বলছেন আপনি? আচ্ছা, আবির চৌধুরী তোমার কোথায় কোথায় ছুঁয়েছিল? মায়া ভালো করে জানে মায়াকে কেউ ছুলে মাহির তা সহ্য করতে পারে না। কেউ যদি মায়ের হাত একবার ধরে তাহলে মাহির নানান বাহানায় খুঁজে মায়ের হাত 10 বার ধরবে। কাল ডাক্তার নাহিদ কোলে তুলতে চেয়েছিল বলে বাড়ি এসে বসেছিল মায়াকে কোলে তুলবে বলে। মায়ের মনে এখন দুষ্ট বুদ্ধি খেলা করছে। কি হলো বলো, কোথায় কোথায় ছুঁয়েছিল আবির তোমাকে? মায়া মাহিরের হাতটি নিয়ে নিজের কপালে, গলায়, বুকে আর ঠোঁটে মাহিরের হাতের আঙ্গুল ছোঁয়ায়। এখানে, এখানে, এখানে আর এখানেও ছুঁয়েছে। আমিও ছুবো? মায়ের হাত দিয়ে মায়ের কপালে, গলায়, বুকে আর ঠোঁটে আলতোভাবে চুইয়ে দিতে থাকে। এভাবে ছুঁইনি। তা কিভাবে? ঠোঁট দিয়ে। মাহির ঠোঁট দিয়ে মায়ের কপালে, গলায়, বুকে আর ঠোঁটে গভীর পরশ এঁকে দেয়। আর কোথায়? আর কোথাও না। আপনি ঘুমান এখন, কাল সকালে হসপিটালে যেতে হবে না? তাহলে ঘুমাই। মাহির শুয়ে পড়লে মায়া কম্বলটা টেনে দিয়ে মাহিরের মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর যখন মাহির ঘুমিয়ে যায় তখন বালিশটা নিয়ে সোফায় গিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে মাহিরের ঘুম ভাঙলে খেয়াল করে মাথাটা প্রচন্ড আকারে ব্যথায় চিড়ে নিয়ে যাচ্ছে। 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরে মাহির আস্তে ধীরে উঠে বসে। তাকিয়ে দেখে মায়া লেমন শরবত নিয়ে সামনে দাঁড়ানো। শরবতটা মাহিরের দিকে এগিয়ে দিয়ে মায়া মাহিরকে বলে, এই শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে। মাহির মায়ের হাত থেকে শরবতটা নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। সমস্যাটা কি তোমার? আর কতদিন বলবো? সাত সকালে তোমার ওই মুখটা আমার দেখতে ভালো লাগে না। আমি তো। তুমি কি যাও সামনে থেকে। মাহিরের মা কিচেনে রান্না করছিল। মাহির ওভাবে শরবতের গ্লাস ছুঁড়ে ফেলে দেওয়ায় মাহিরের মা মুফতি খান কাঁচ ভাঙার শব্দ শুনে ছুটে আসে। কি হলো বৌমা, কিছু কি ভাঙলো? মায়া গিয়ে তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। আপনার ছেলেটা খুব পচা মা, ওনাকে বলুন না আমার সাথে যেন এমন না করে। সব সময় উনি শুধু আমাকে অপমান করার বাহানা খোঁজে। ওয়াও। মাহিরের মা মাহিরকে হাত উঁচু করে থামিয়ে দেয়। তারপর মাহিরকে জিজ্ঞাসা করে, আমি জানতে চাই বৌমা যা বলছে তা সত্যি নাকি মিথ্যা? তুই আমার বৌমাকে কষ্ট দিস? মাহিরের মুখে কোনো কথা নেই। মাহিরের মা আবার বলা শুরু করে, তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি যে বউয়ের সাথে একটু নম্র স্বরে কথা বলতে পারিস না? তুই তো আগে এমন ছিলি না মাহির। এখন কি তুই তোর শিক্ষা দীক্ষা সবকিছু ভুলে যাচ্ছিস? মায়াকে বলে, পরের বার তোমার সাথে মাহির খারাপ ব্যবহার করলে এভাবে কাঁদবে না মা, আমাকে এসে নালিশ করবি, ঠিক আছে? মায়া মাথা কাত করে হ্যাঁ বলে। তারপর মাহিরের মা মাহিরকে ফ্রেশ হয়ে নিচে যেতে বলে চলে যায়। মাহির অগ্নি দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে ঢোকে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে মায়ের সামনে মায়ার সাথে ব্রেকফাস্ট করে মায়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। তারপর মাঝপথে গিয়ে মাহির তার গাড়িটা থামিয়ে দিলে মায়া গাড়ি থেকে নেমে ইজি বাইকে উঠে হসপিটালে যায়। আর মাহির যায় স্নিগ্ধার বাসায় স্নিগ্ধাকে নিয়ে হসপিটালে যাবে বলে, যা মাহির প্রতিদিন করে। আজ শুক্রবার, মীরার ছুটির দিন। শীতের সকালে লেপের মধ্যে মুখ গুজে এখনো শুয়ে আছে মীরা আর ভাবছে সেই 20 বছর আগের দিনকার কথা, যে দিনটা সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। না ছিল কোনো মান অভিমান আর না ছিল কোনো ভুল বোঝাবুঝি,
ছিল শুধু একে অপরের প্রতি ভালোবাসা। রাইসুল দেশে ফেরার পর মা আর রাইসুলকে সোহাগ বলে দিয়েছিল মির্জা প্যালেসেই থাকতে হবে। এতে সোহাগও তার বোনকে মিস করবে না, আর মীরাও তার মা ভাইকে মিস করবে না। তারপর হাসি, আনন্দ আর যত্নে ভরপুর একটা পরিবারে ভালোই চলছিল তাদের দিন। এত আনন্দের মাঝে কোথা থেকে যে কি হয়ে গেল, হয়তো সুখ বেশি দিন থাকে না, তাই এমনটা হয়েছে। অতীত, সেদিন মীরা প্রেগন্যান্সির রিপোর্টটা নিয়ে হসপিটাল থেকে বের হয়েছিল। হসপিটালের সামনেই হাসানের সাথে দেখা। হাসান মীরাকে একা পেয়ে জোর করে তুলে নিয়ে যেতে চায়। মীরা কোনো মতে হাসানের কবল থেকে পালিয়ে আসে, আর পালানোর সময় রিপোর্টটা সেখানেই পড়ে যায়। মীরা ফিরে এসে সোহাগকে আর হাসানের কথা বলেনি, সোহাগ চিন্তা করবে বলে। দুদিন পর সোহাগের জন্মদিন, তাই মীরা ঠিক করে নেয় সোহাগকে সারপ্রাইজ পার্টি দেবে, সাথে এটাও বলবে আমি আপনার সন্তানের মা হতে চলেছি সোহাগ মির্জা। কিন্তু পার্টির দিন হাসান এসে সবকিছু লন্ডভন্ড করে দেয়। হাসান নিজেকে দাবি করে মীরার সন্তানের বাবা হিসেবে। মীরা অনেকবার সোহাগকে বোঝায়, কিন্তু সোহাগ বোঝে না। সোহাগের শুধু একটাই কথা, তোমার প্রেগন্যান্সির কথা আমায় আগে কেন জানাওনি? আর হাসানের কাছেই বা তোমার রিপোর্টটা গেল কিভাবে? নিজের স্ত্রী আর সন্তানকে অস্বীকার করে এই বাইরের হাসানের কথা গুরুত্ব বেশি দিয়েছিল সেদিন সোহাগ। সকলের সামনে মীরাকে করেছিল অপমান, দিয়েছিল অপবাদ। মীরা অনেক মিনতি করেছে, কিন্তু সোহাগ শোনেনি। রেগে গেলে যে মানুষটার মাথা ঠিক থাকে না, তাই বলে সোজা বাড়ি থেকে মীরাকে বের করে দেবে? মীরা তো সোহাগের পায়ে পর্যন্ত পড়েছিল, বলেছিল আপনি ছাড়া আমি একদম নিঃস্ব, প্লিজ আমাকে একটু থাকতে দিন, আমি আপনার বাড়িতে কোনো এক কোণে পড়ে থাকবো, দিন শেষে শুধু আপনাকে দেখবো, তবু এভাবে তাড়িয়ে দেবেন না। সোহাগ মীরার কোনো কথাই শোনেনি। মীরাকে তাড়িয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। দরজার ওপাশ থেকে হাসান এসে মীরার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। মীরা হাসানের থেকে হাতটা ছাড়িয়ে ছুটতে থাকে। ছুটতে ছুটতে মীরা চলে আসে সোনাডাঙ্গার বাস স্ট্যান্ডে। চারিদিকে হাসানের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। মীরা সবার চোখ এড়িয়ে খুলনা টু ঢাকার বাসটিতে উঠে পড়ে। বাস চলতে শুরু করে, আর মীরার মধ্যে এক নির্বাক যন্ত্রণা ও ভয় কাজ করে। এমন সময় মীরার পাশের সিটে বসে থাকা যাত্রী নিরু আপা মীরার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শুনে ঢাকায় পৌঁছে মীরাকে তার আশ্রমে নিয়ে যায়। সেই আশ্রমে মীরা বৃদ্ধ মানুষদের সেবা করে কাটিয়ে দেয় জীবনের 19টা বছর। মীরার মেয়ে মায়া, যার কাছে মীরা তার সন্তানের বাবার পরিচয়টা গোপন রেখেছে। মীরা চায়নি মায়া জানুক তার বাবাকে। টেলিভিশনে যতবারই সোহাগের সাক্ষাৎ দেখাতো, মীরা এক ধ্যানে সবকিছু ছেড়ে টেলিভিশনের সামনে পড়ে থাকতো, শুধু সোহাগের মুখটা দেখবে বলে। মায়া কিছু জিজ্ঞাসা করলে মীরা বলতো সে সোহাগের অনেক বড় ফ্যান। মায়া যখন কোনো পত্রিকায় সোহাগের কোনো ফটো ছাপা হতো, সেই ফটো কেটে এনে মীরাকে গিফট করত। মীরার তখন ঠোঁটের কোণে এক চিলতি হাসি ফুটে উঠত, যা দেখে মায়ারও ভালো লাগতো। কিন্তু মায়াকে কখনো মীরা বুঝতেই দিত না সোহাগ আসলে তার বাবা। হঠাৎ একদিন আবির তার বাবা মাকে সাথে করে মায়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। মায়াও রাজি হয়। বিয়ের দিনক্ষণ সব ঠিকঠাক। মীরাও মেয়ে বিয়ে দেবে বলে ধুমধাম করে আয়োজন করে। জীবনের সব পুঁজি খরচ করে ফেলে মেয়ের বিয়ের জন্য। বিয়ে পড়ানোর সময় যখন মেয়ের বাবার নাম জিজ্ঞাসা করা হয়, তখন মীরা চুপ থাকে, বলতে পারে না বাবার নাম। উক্ত পরিস্থিতিতে সকলেই মীরাকে আমার অপবাদ দেয়। মায়াকেও সবাই বলে পিতৃ পরিচয়হীন একটি মেয়ে। আবিরকে তার বাবা মা নিয়ে যায় বিয়ের আসর ছেড়ে। তখন সবাই বলে মায়াকে কেউ বিয়ে করবে না, কেউ জড়াবে না মায়ার মতো মেয়ের সাথে সম্পর্কে। এমন সময় কোথা থেকে যেন শোয়েব খান আর তার স্ত্রী মুফতি খান এসে মীরাকে বলে মায়াকে তারা পুত্রবধূ হিসেবে পেতে চায়। তারা নাকি মায়াকে অনেক আগে থেকেই চিনে। মায়া খুব ভালো মেয়ে, যার সাথে তাদের ছেলে মাহির খুব ভালো থাকবে। মাহিরকে তারা ফোন করে বিয়ের আসরে আনে। মাহির বাবা মায়ের সিদ্ধান্তে রাজি হয়ে বিয়ে করে নেয় মায়াকে। মীরা মাহিরকে বলেছিল, আমার মেয়েটাকে তুমি কখনো কষ্ট দিও না বাবা। ও ছোটবেলা থেকে বাবাকে পায়নি ঠিকই, কিন্তু আমি ওকে বাবা মা কোনো কিছুর অভাব বুঝতে দেইনি। ওর দুইটা পরিচয়, এক ওর বাবাও আমি আর মাও আমি। ও তোমার স্ত্রী, ওর মধ্যে ছেলে মানুষিতে ভরপুর, কিন্তু ভেতরটা একদম পরিষ্কার। ওকে তুমি একটু শিখিয়ে পড়িয়ে নিও। মীরা মাহিরকে আরো বলে, বাবা, আমার বেটিকে আমি একজন আদর্শ ডক্টর হিসেবে দেখতে চেয়েছিলাম, কিন্তু দেখো আমার সেই স্বপ্নটা আজ পূরণ হলো না ঠিকই। তবে এমন একজনের হাতে ওকে তুলে দিচ্ছি যে খুলনার অনেক বড় একটা হসপিটালের ডক্টর। মাহির তখন মীরাকে থামিয়ে বলে, আপনার মেয়ে যদি চায় তাহলে সেও একদিন ডাক্তার হবে।
আমি নিজেও কি সেই দিকটায় সাপোর্ট করব। মায়ের কথায় মীরা অনেকটা খুশি হয়। মাহির মায়াকে বিয়ে করে খুলনায় নিয়ে আসে।